আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই যে সেখানে পেশাদার কিলারকে দেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। এদিকে আজকে সংসদে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি পদত্যাগ করবে বলেছে। এই নিয়ে বিএনপি কর্মীরা খুশি মেতেছে, জামাত কর্মীদের উপর প্রভাব পড়েছে সংসদে। যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। কাজে এখন যখন তারেক রহমানের দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসছেন যে তারা ক্রমান্বয়ে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে নির্মূল করা প্রয়োজনীয় বলে মনে করেন, তখন বুঝতে বাকি থাকে না যে যারা সেই অ্যাসাইনমেন্ট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, বিএনপি তাদেরকে আশ্বস্ত করতে চাইছে। শীঘ্রই জামাত এনসিপিকে ডেকে সব সমস্যার সমাধান করবেন তারেক জিয়া। আমরা এরকম কিছু আলামত লক্ষ্য করছি। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। 2 মাসের সরকার, কিন্তু এই 2 মাসে কি করছেন? হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেই হারিয়ে ফেলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। এই সংসদ গঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত 9টা ঘটনা ঘটেছে যেখানে মত প্রকাশের জন্য আজকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, মোহাম্মদ আবুল হাসনাত, সদস্য কুমিল্লা 4। আপনার সময় হলো 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সিরিয়াল অনেক পিছনে ছিল, যদিও আমি আজকে এই সংসদে আমরা অনেক ত্যাগ, তিতিক্ষা, আমরা সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি। তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই সংসদটি আমাদের প্রজন্মের জন্য, আসলে আমরা আজকে যা কাজ করছি না কেন সেগুলো হচ্ছে আমাদের প্রজন্মের জন্য। আপনারা যে কাজগুলো করছেন, যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বের ফলভোগী বা সুবিধাভোগী কিন্তু আমাদের এই প্রজন্ম। মাননীয় স্পিকার, আমরা খুব আশাহত হই যখন এই সংসদ এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে আজকে যখন এই সংসদটি গঠিত হয়েছে, কিন্তু এই সংসদ আবার আগের যেই বিশিয়াস সাইকেল, দোষারোপের যেই সাইকেল, একজনকে বিভিন্ন ট্যাগিং এর যেই সাইকেল, মত দমনের নামে, বিরোধী মত দমনের নামে মামলার যেই সাইকেল, আমরা সেইখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে, বিরোধী মতকে প্রমোট করছে। সেইখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত 9টা ঘটনা ঘটেছে যেখানে মত প্রকাশের জন্য আজকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না, কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য এক ধরনের পলিটিক্যালি এলিট শ্রেণীর নারীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, তখন সেটাকে নারীদের বিরুদ্ধে এটাকে বিবেচনা করা হয়। কিন্তু যারা পলিটিক্যালি পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টস কর্মী রয়েছে, যারা হচ্ছে এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, গ্রামগঞ্জের নারীরা, মায়েরা যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে যখন স্লাট শেম করা হয়, গালি দেওয়া হয়, সেটাকে আমরা নারী বিরোধিতা হিসাবে আমরা সেটাকে আমলে নেই না। এই ধরনের সিলেক্টিভ নারী বিরোধিতা করা, এই ধরনের সিলেক্টিভ নারী সমালোচনা করার যেই ধরনের প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো থেকে মাননীয় স্পিকার আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার,
আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমরা যখন আমি ইউনিভার্সিটি থেকে 2022 সালের অক্টোবর ইউনিভার্সিটি থেকে এসেছি, আমাদের সময় গ্যাস্ট্রম গণরমের কালচার ছিল। আমাদের সময় একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা সেখানে দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো। আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রম গণরম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে। আবার সেখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী গবেষক আমরা হচ্ছে বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই 36 জুলাই এই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? বক্তব্যের শুরুতে অনেককে স্মরণ করে আমরা 36 জুলাইয়ে এই জুলাইতে যারা আহত হয়েছে, 17 বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই। মাননীয় স্পিকার, তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল, এই সামগ্রিক হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 2009, 10, 11, 12, 13, 14 সালে আমি সংসদে বসে কিছুক্ষণ আগে আমি 2009 সাল পরবর্তী থেকে 12 সাল পর্যন্ত যেই সংসদের যে বিতর্কগুলো ছিল আমি বিতর্কগুলো পড়ার চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আজকে মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে, বারবার করে বলা হচ্ছে যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে, ওকে মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে সুখ প্রস্তাব আনতে হতো। আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। এই ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। এটা আরো সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি হাউসকে অবগত করছি, গত 24 তারিখ শুক্রবার আমি আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5 আমি আমার সাংগঠনিক কাজে, সামাজিক কাজে এলাকায় যাই। কাজ শেষ করে ফেরার সময় আমি একটি ফিলিং স্টেশনে দেখতে পাই প্রচুর গাড়ির ভিড়। তখন আমি স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ালাম, ফিলিং স্টেশনে আমার গাড়ি রেখে আমি মানুষের খোঁজখবর নিলাম। ইতিমধ্যেই মাগরিবের আজান হয়ে যায়। আমি ফিলিং স্টেশনের সেখানে নামাজের জায়গা, সেখানে নামাজ পড়তে যাই আমার লোকজন সহ। এই মুহূর্তে বিএনপির কিছু লোক যারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী, তারা আমার গাড়ির উপরে হামলা চালায়। আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের উপরে হামলা করে, শারীরিকভাবে নির্যাতন করে, এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন, সেই মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার উপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পান। যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে সুখ প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। মাননীয় স্পিকার, এইভাবে আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে কি অপরাধে আপনার উপর হামলা করা হলো, আমি অপরাধটা বলতে পারি নাই। মাননীয় সদস্য, আপনার কথা শুনলাম, এখন আপনি আমার কথাটা অনুগ্রহ করে শুনেন। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। মাননীয় স্পিকার, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা সরাই নিরপরাধ। আজকে 9 জনের জামিনে চলে আসছে।
আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করতেছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। আচ্ছা, আমি মাননীয় এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তালিকাভুক্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেফতার হয়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। আমি আপনার কাছে সহযোগিতা চাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, একজন সংসদ সদস্যের উপরে হামলা, এটি কখনোই। আচ্ছা, মাননীয় কে বলবেন? মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এবং জানাতে চাই যে ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং 2 জন অলরেডি গ্রেফতার হয়েছে, 9 জন গ্রেফতার হয়েছে এবং এটা আরো সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। কাজে এখন যখন তারেক রহমানের দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসছেন যে তারা ক্রমান্বয়ে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে নির্মূল করা প্রয়োজনীয় বলে মনে করেন, তখন বুঝতে বাকি থাকে না যে যারা সেই অ্যাসাইনমেন্ট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, বিএনপি তাদেরকে আশ্বস্ত করতে চাইছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে বিএনপিকে কাজ করতে হবে এমন মন্তব্য করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না জেনে বুঝে দলের এক ফোরামে এমন মন্তব্য প্রকাশ্যে করে বসেছেন, সেটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু বিএনপি কেন জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাইবে? বিএনপি হচ্ছে সেই দল যেই দল জামায়াতের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। প্রেসিডেন্ট জিয়ার আমলেই জামায়াতে ইসলামী রাজনীতিতে ফেরে গোলাম আজম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ সে সময় সেই সুযোগে বাংলাদেশেও ফিরে এসেছিলেন। এই অবস্থায় এহেন বিএনপি, যে বিএনপিকে 91 সালে ক্ষমতায় আনতে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে হয়েছে, কারণ বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, যেই বিএনপি 2001 সালে যে 4 দলীয় জোট সরকার গঠন করেছে, সেই 4 দলীয় জোট সরকারে তাদের জোট সঙ্গী ছিল জামায়াতে ইসলামী। তাদের মন্ত্রিসভায় জামায়াতে ইসলামীর 2 মন্ত্রী ছিলেন, নিজামী সাহেব এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ দুজনেরই পরে আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের মামলায় বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ড হয়েছে। এহেন বিএনপি হঠাৎ করেই কি রাজনৈতিকভাবে নির্মূলের কথা বলছে? জামায়াতে ইসলামীকে একটা ভাগাভাগির সংসদ গঠনের 2 মাস যেতে না যেতে, এগুলো খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কার চাপে, কার ইঙ্গিতে বিএনপির রাজনীতিটা এমন খোলস পাল্টে এমন ভাবে বদলে যাচ্ছে? জামায়াতে ইসলামীর আমির একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন, মানে তিনি যে রাজনীতিটা বুঝতে পাচ্ছেন না তা তো ভাবার কোনো কারণ নাই। তারা তো আন্দোলন শুরু করেছেন। আমাদের এটা স্বাভাবিক কথা, আমরা সবাই চলি, সংবিধান আমাদেরকে সেই রাইট দিয়েছে। কুমিল্লা কালকে আমি ছিলাম, কালকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন সরকারি কর্মকর্তা কাস্টমার নবী দেখার মতো তাকে সরকারি ডিউটি পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে বাড়ি যাওয়ার পথে রাস্তাতে নেমে। আমি পুলিশকে যোগাযোগ করেছিলাম, বিষয়টি এটি। আমাদের সরকার গভীর তেল সংকটকে নিয়ন্ত্রিত করেছে, ইনশাল্লাহ মানুষের এখন আর অভিযোগ নেই। আর আমাদের উত্তর এই দিকের ওরাও বারবার দাঁড়ানোর সুযোগটা কিছু সীমিত হয়েছে, কিন্তু একটি ভুল বোধ হয়ে গেছে। সেটা হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্রে পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে, কাস্টম কর্মকর্তা, কুমিল্লা মানুষ তাকে পছন্দ করে। কালকে এই মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলে সমস্যার সৃষ্টি হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আচ্ছা, মাননীয় সংসদ নেতা কিছু বলতে যাচ্ছেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য,